ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু দ্য সেকেন্ড এপিসোড অফ দি ব্যাটম্যান প্যারাডক্স। মিনওয়াইল আপনারা জানেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে ছোট ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা আসছি সেই ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলতে। তুমি কি ওয়ার্ল্ড কাপ দেখো? ওয়ার্ল্ড কাপ দেখবো না কেন? ওয়ার্ল্ড কাপ না দেখার তো কোনো কারণ নেই। আমার কাছে তো ওয়ার্ল্ড কাপটা অনেক শুকনা শুকনা লাগতেছে। বাংলাদেশ নাই, কেমন জানি। না, বাংলাদেশ না থাকাটা অবশ্যই একটা স্যাড পার্ট আমাদের বাংলাদেশি ফ্যান হিসেবে। বাট আমার কাছে মনে হয় যে একটা ক্রিকেট লাভার হিসেবে ওয়ার্ল্ড কাপ আমি মিস করতে পারি না। আমার কাছে এখানে সবচেয়ে বড় একটা কনসার্নিং ইস্যুটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতন স্টেজে ইন্ডিয়ার মতন ক্রিকেট প্রেজেন্টেশনে ওরা ফ্যান্স পুল করতে পারতেছে না। এই জিনিসটা কিন্তু অনেক বড় কনসার্নিং এটা ইস্যু। এটা কিন্তু এটা কিন্তু এবার অনেক বড় কনসার্ন। বিকজ আমি দেখলাম যে অনেকগুলো ম্যাচে ফ্রি এন্ট্রি দিয়ে রাখছে। হ্যাঁ, এক্সাক্টলি, তারপরও তারা মানে ফ্যান্স পুল আউট করতে পারতেছে না। এক্সাক্টলি। এটার রিজনটা কি? রিজনটা হলো লাইক মানে বড় ম্যাচ ছাড়া ওরা কোনো ছোটখাটো দলের খেলা তার দেখতে মধ্যে ইন্টারেস্টেড এই না। যে আমি দেখলাম যে বাংলাদেশের রিপ্লেসমেন্ট যেটা আসলো স্কটল্যান্ড, ওদের একটা ম্যাচেও কিন্তু কোনো ফ্যান্স নাই, কোনো ফ্যান্স নাই। স্কটল্যান্ড তো লাস্ট মোমেন্ট এন্ট্রি, লাস্ট মোমেন্ট না, স্পন্সরশিপ আমি ওদেরকে কোনোভাবে রিপ্লেস করতেছি না, বাট আমার কথা হচ্ছে যে ফ্যান্স তো কাউকে থাকবে। ডিসরেসপেক্ট করতেছে। মানে মিউচুয়াল নিউট্রাল ফ্যান্স থাকে মানুষের গ্রাউন্ডে, বাট সেগুলো না। ইন্ডিয়া কিন্তু এমন একটা দেশ না যেখানে ফ্যান্স এত এত কম ফ্যান্স। অনেক ফ্যান্স থাকে, নিউট্রাল ফ্যান্স থাকে ওদের। তাহলে আজকে আমাদের টপিক আজকে আমাদের টপিক হচ্ছে আমরা মূলত ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজগুলো নিয়ে কথা বলবো এবং আমরা ফ্যান হিসেবে ফ্যান্স পার্সপেক্টিভ থেকে আমরা কি মনে করি, কিরকম প্রেডিকশন আশা করি, কোন প্লেয়ার কিরকম পারফর্ম করতে পারে, কোন টিমগুলো সুপার এইটে রিচ করবে, সেগুলো নিয়ে আমরা মূলত কথা বলবো। দিস ইজ ইউর কো হোস্ট নাসিফ হাসান। এন্ড দিস ইজ ইওর কোস্ট হাসান সাদমান। পাকিস্তান না ইন্ডিয়ার সঙ্গে নাকি খেলবে না? খেলবে না নাকি? কি বলে এসব? এখন তো খেলে দেখি, খেলার পরও অবস্থা খারাপ হয়ে গেল একদম। পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ অলওয়েজ ওয়ান সাইডেড। মানে আমার দেখা মতে আমি যতদিন দেখছি 2011 থেকে সবসময় ওয়ান সাইডেড। ওয়ান সাইডেড ভাই। এখন আমার কথা হলো যে দেখো, এটা একটা রাইভালি ছিল আগে থেকে। আমরা জানি যে পাকিস্তান ইন্ডিয়া হচ্ছে একটা ক্রিকেটের এল ক্লাসিকো ম্যাচ, ঠিক আছে? সেখানে যদি একটা ওয়ান সাইডেড ম্যাচ হয়, তুমি দেখো ইন্ডিয়া পাকিস্তান, তারা ওডিআই ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হয়েছে 8 বার। 8-0 ইন্ডিয়া আগায় আছে। সেটা বাদ দিলাম, টি-20 ওয়ার্ল্ড কাপে যদি আসি, গতকালকের ম্যাচ নিয়ে 9 বার মুখোমুখি হয়েছে, 8-1 আগায় আছে ইন্ডিয়া। ওয়ান কি 2021 এ হয়েছে না? 2021 যে ওই 10 পাকিস্তান 10 উইকেটে উইকেট জিতছে। জিতছে ওইটাই। তা আমার কথা হলো যে যেখানে পাকিস্তানের একটা ইন্ডিয়ার সঙ্গে রাইভালি ছিল, তারা যদি সেটা এখন মেনটেনই না করতে পারে, তাদের এখন তারা তাহলে এল ক্লাসিকো কেমনে এর কাছে হয়? কেমনে হয়? সূর্য কুমার যাদব জানি কি বলছিল? সূর্যকুমার যাদব বলছে যে এরা এদের সঙ্গে তো একসময় আমার রাইভালি বলতো, কিন্তু এখন তো কোনো রাইভালি না। আমার কাছে এই কথাটা এত খারাপ লাগছে, কারণ সূর্যকুমার যাদব একটা, সে ইন্ডিয়ার ক্যাপ্টেন, সে কিন্তু নতুন, একদম নিউ ক্যাপ্টেন্সি। আমি যদি এটা রোহিত শর্মা থেকে শুনি, বিরাট কোহলি বিরাট থেকে কোহলি শুনি, থেকে আমার কোনো শুনি। সমস্যা নেই, ধোনি বলুক, সমস্যা নেই, বিকজ তারা অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে। এর মতন একটা নতুন ক্যাপ্টেন্সি পেয়েছে, এত সাহস পেয়ে গেছে কারণ পাকিস্তান সুযোগটা দিচ্ছে। পাকিস্তান পাকিস্তান সুযোগটা এত দিচ্ছে। বাজে পারফর্ম এক্স্যাক্টলি। করতেছে। আমরা যদি কালকের ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করি, কালকের ম্যাচটা কিন্তু অনেকভাবে হাইপ ছিল। কারণ অভিষেক শর্মা, তারপর ঈশান কিষান, ইন্ডিয়ার দুইটা হটশট ওপেনার, ঠিক আছে? যেমন ইন্ডিয়ার দুইটা হটশট ওপেনার। পাকিস্তানের ক্যাপ্টেন সালমান নিজেই তো চ্যালেঞ্জ দিচ্ছে যে অভিষেক শর্মাকে নামাইতে হবে, খেলা নাহলে খেলা নাহলে জমবে আমরা না। খেলবো না, ফুল খেলা ইন্ডিয়ার জমবে না। ফুল ফ্লেজ টিম এন্ড লাগবে। ও ঠিক আছে, ওই ওকে আউট করছে, ওকে ডাক আউট করছে, সমস্যা নাই। বাট আলটিমেটলি তোমার ম্যাচের আউটকামটা কি আসলো? তুমি তো ম্যাচ হেরে গেল। আর সালমান আলী আঘার যে ব্যাটিং পারফরমেন্স, ক্যাপ্টেন হিসেবে যে পারফরমেন্স, তার মধ্যে তাদের বাবর আজম। মানে আমার কথা হচ্ছে বিগ ম্যাচেস গুলো যদি তোমরা পারফর্ম করতে নাই পারো, তাহলে তোমাদের খেলার মানেটা কি? আমার কাছে মনে হয় পাকিস্তান কালকে 11টা মাথা মোটা নিয়ে খেলতে যাচ্ছে। ওরা ইন্ডিয়ার এগেন্স্টে অলওয়েজ এমন করে, অলওয়েজ। আমি সবসময় দেখছি ওরা ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে, ওয়ার্ল্ড কাপ ছাড়া তো কোথাও খেলেও না ইন্ডিয়ার এগেন্স্টে, বাট যখন ইন্ডিয়ার এগেন্স্টে খেলে ওরা সেম ভাবে এভাবেই পারফর্ম করে। কালকে ফার্স্ট ওরা বোলিং এ কোলাপস করছে, ঠিক আছে? তাও বোলিং এ একটা সুন্দর কামব্যাক দিয়ে দিছে পাকিস্তান। উসমান তারিক অনেক ভালো বোলিং চেক দিছে, এন্ড ওদিক দিয়ে তোমার সাইম আইয়ুব উইকেট নিয়ে নিছে। 175 ওয়াজ আ চেজেবল টার্গেট অন দ্যাট রান আমার কাছে মনে হয়। অন এনি আর ডে পাকিস্তানের উইকেট ব্যাটসম্যানরা ফ্লো ছিল, ঠিক আছে, বাট এতটা আউটফিল্ড উইক কিন্তু না, ফাস্ট এতটা ছিল। উইক না যে এটা পারবে আউটফিল্ড না। কিন্তু ফাস্ট ছিল। কালকে যখন পাকিস্তান ব্যাটিং শুরু করলো, ইন্ডিয়া বোলিং শুরু করলো, আমি কমেন্ট্রি শুনতেছিলাম যে পাকিস্তানের হলো 30% বাউন্ডারি রেশিও 1 to 6 ওভারে, আর ইন্ডিয়ার বাউন্ডারি দেয়ার রেশিও হলো 15%, ঠিক আছে? বাট ইন্ডিয়ার বলাররা কিন্তু অনেক ডিসিপ্লিন, মানে একদম টেস্ট লেন্থে বল করে। তো খেলাটা দেখার মতন ছিল। হার্দিক পান্ডিয়া যা বল শুরু করছে, ওরা টেস্ট লেন্থে বলও করতেছে, গুড লেন্থে বলও করতেছে। কি জানি সাহেবজাদা ফারহান দুইটা বল ডট খেলছে, মাথা মুথা গরম হয়ে গেছে। থার্ড বলে কি করলো? শর্ট বলে পুল করতে গিয়ে আউট হয়ে আউট গেল। হয়ে গেল। এটা কি মানে 0 রানে একটা। তারপর নেক্সট উইকেট কে বসছিল জানি? নেক্সট উইকেট মেবি সাইম আউট করছে। সাইম আউট সেম ওয়েতে আউট হয়েছে। তারপর যখন উসমান খান যখন খেলাটাকে একটু গুছাচ্ছিল, ওই যে অ্যাকশন প্যাটেলের এক ওভারে 2টা 4 মেরে ইন্ডিয়ার দিকে যখন প্রেশারটা যাচ্ছিল, একটা সিঙ্গেল নিল। বাবার আজমে তো দরকার ছিল না একটা স্লক সুইপ মেরে 4 মারা বের করা, কারণ অলরেডি আমার এই ওভারে 9 চলে আসছে, যেখানে আমার রিকোয়ার্ড রান রেট তোমার 8-এর কাছাকাছি ছিল। যেখানে আমার 9 রান অলরেডি হয়ে গেছে, আমি পাওয়ার প্লেতে আসছি, আমার এখানে একটা জাস্ট বড় পার্টনারশিপ দরকার। ও না, ও মাথা মোড়া মতো স্লক সুইপ খেললো, স্লক সুইপ খেলে আউট হলো, প্রেশারটা আবার বাড়লো। আর ওই উসমান খান খেলাটাকে গুছাচ্ছিল, বাট কোনো লাভ হয়নি। বাংলাদেশের মতন সেম কাহিনী পাকিস্তানের, 'cause ওরা ওদের বাংলাদেশ মিডল অর্ডার, পাকিস্তান ভাই ভাই।
এটা তো অবশ্যই ওদের মিডল অর্ডারটা একবার যদি কোলাপস করে এরপর থেকে ওরা জাস্ট ব্রেক করতে থাকে একের পর এক। মানে এটা কি ভাই, তুমি একজন, ওদের কেউ একজন এরকম নাই যে বাংলাদেশের মতন এমন কেউ নাই যে আইসে ধরবে। বাংলাদেশেও কিন্তু সেম অবস্থা থাকে আমাদের অলওয়েজ, মিডল অর্ডার যদি একবার কোলাপস করে একের পর একটা উইকেট পড়তে থাকে। তারা যে এসে দুইজন পার্টনারশিপ মেনটেন করবে, মেনটেন করে একটা পার্টনারশিপ হোল্ড করে কিছুক্ষণ ক্রিজে থাকার চেষ্টা করবে, তাদের কোনো সেই পারফরমেন্সে দেখিনি আমি কখনো। আর কি ইন্ডিয়ার জন্য একটা পুরো ইজি উইন ছিল। ইন্ডিয়া তো ইন্ডিয়া তো পারে না খালি পাকিস্তানকে খালি পচায়। আমার কথা হলো যে পাকিস্তান নিচ থেকে সুযোগটা দেয়। না, আমার কাছে সালমান আলী আগা মানে ও ক্যাপ্টেন অফ দ্য নেশন, ঠিক আছে? বিং আ ক্যাপ্টেন অফ দ্য নেশন তোমাকে স্টেপ আপ করতে হবে। তুমি শুধু প্রেস কনফারেন্সে স্যাভেজ স্যাভেজ কথা বলবা, বড় বড় কথা বলবা, আর মাঠে তোমার পারফরমেন্সই থাকবে না, তাহলে ও তো হয় একটা না। টি-টোয়েন্টি ম্যাচ হিসাবে ওর স্ট্রাইকের ওরকম থাকে না, ওর স্ট্রাইকের এত ভালো থাকে না। কখনোই থাকে না। কখনোই থাকে না। আর তার মধ্যে যেটা বললাম যে বাবর আজম, একটা বিগ ম্যাচ, বাবর আজম কিন্তু একটা অনেক ভালো ব্যাটসম্যান, ঠিক আছে, র্যাঙ্কের মানে টপ র্যাঙ্কের ব্যাটসম্যান একটা। তো সে যদি এরকম একটা বিগ ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে সে যদি ভালো পারফর্ম, এবার কিন্তু ডিফারেন্ট ছিল, এবার কিন্তু এমন ছিল না যে ইন্ডিয়ার হোম গ্রাউন্ড ছিল, এবার কিন্তু ইন্ডিয়ার হোম গ্রাউন্ড ছিল না, এবার শ্রীলঙ্কায় ছিল, নিউট্রাল নিউট্রাল গ্রাউন্ড ছিল এটা। সো এমন না যে ইন্ডিয়া অ্যাডভান্টেজ নিয়ে খুব খুব ইয়ে খেলতেছে, অ্যাডভান্টেজের তো এখানে বিষয় না, এমন বিষয় না, এটাই কথা। আর দুজনের জন্যই নিউট্রাল গ্রাউন্ড, কারণ এটা এশিয়ার ভিতরে খেলা হচ্ছে, শ্রীলঙ্কায় খেলা হচ্ছে, সবার জন্য নিউট্রাল গ্রাউন্ড। তোমরা এইভাবে যদি পারফর্ম করো ইন্ডিয়ার এগেনস্টে ভাই, তোমরা জানো এই ম্যাচটা কতটা হাইপ, তোমরা যদি এতটা লো পারফরমেন্স দাও তাহলে তো এই জিনিসটার হাইপ থাকলো তোমরা না, তোমাদের ফ্যান্সের রেসপেক্টটা দিলা কই? রেসপেক্টটা কোথায় থাকলো? এন্ড এর আগে এই ম্যাচ হওয়ার আগে ইন্ডিয়া নিয়ে যত কাহিনী হলো, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা নিয়ে, যে খেলবে না, বাংলাদেশকে হ্যান ঘিরে, ত্যান, হ্যাঁ। হ্যান ত্যান। তোমাদের বোর্ড যে এত বড় একটা চান্স নিল তোমাদের জন্য, তোমরা তোমাদের বোর্ডকে, তোমাদের মানুষদেরকে কিভাবে রেসপেক্ট ট্রিট করলা? ওই তোমরা যে তো ভালোভাবে ট্রিট করতে পারলা না। কালকে ম্যাচে পর শাহিদ আফ্রিদি বলছে না যে ড্রপ শাহিন, ড্রপ বাবর আজম, ড্রপ সালমান আলী আগামী। জামাইকে বসে দিবে। কিছু করার নেই তো, কারণ ভাই সে চিন্তা করছে তার ক্রিকেটের কথা। তুমি এখন নিজের জামাইয়ের কথা চিন্তা করবে নাকি ক্রিকেটের কথা চিন্তা করবে, তুমি আমাকে বলো। তার জামাই খেলতেছে, যখন খেলে তখন সে নিজে প্রেস করে, কিন্তু কালকের মতো একটা বিগ ম্যাচে শাহিন শাফি যদি পারফর্ম না করে একটা বোলার হিসেবে, একমাত্র ভালো লেফট হ্যান্ড ফাস্ট বোলার পাকিস্তানের। শাহিন শাহ আফ্রিদিকে নষ্ট করে ফেলছে, শাহিন শাহ আফ্রিদির যত্ন নিতে পারে না। শাহিন শাহ আফ্রিদি যখন 2021 সালে ইন্ডিয়াকে হারালো, তার ওই সময় থেকে তোর পিক ফর্মটা শুরু হয়েছে। এরপর থেকে ওকে যতগুলা ম্যাচে বাড়ছে, টেস্ট বল, টি-20 বল, ফ্র্যাঞ্চাইজি লিগ বল, ওয়ানডে বল, যত ম্যাচ আছে সব খেলেছে। কোনো ওর বডিতে প্রপার রেস্ট হয়নি, প্রপার গাইডনেস নেই, আমাদের দেশেও যেটা হয়। তাও তো আমাদের মুস্তাফিজ তাসকিনকে আমরা একটু হলেও জাজ করতে পারছি, মানে একটু হলেও কেয়ার করে একটু আগাইতে পারছি। শাহিন শাহ আফ্রিদির বেলা ওগুলো কিচ্ছু হয় নাই। অ্যাজ আ রেজাল্ট কি হইলো? শাহিন শাহ আফ্রিদি এখন কোনো, ও ও ইভেন ব্যাটিং ভালো করে, বোলিং এর চেয়ে তোর বোলিং এ আগের মতো কোনো ধারই নেই। ও ফিনিশিংটা ও ফিনিশিং ডেতোবারে সেটা কালকে কি করলো? ডেতোবারে আরো রান ঠেকাইতে পারতো, রান মিনিমাম আরো 10 রান কম হইতে পারতো যদি ডেতোবারটা চেক দিতে পারতো। পাকিস্তানের আরেকটা অনেক বড় সমস্যা আমার কাছে মনে হয় ওদের ফিল্ডিংটা ভাই। Because আমি যখন প্রথম উইকেট পড়ছে অভিষেক শর্মার, এরপর যখন ঈশান কিষান মারা শুরু করছে, ঈশান কিষান মারছে অনেকগুলো আমি দেখছি, ঠিক আছে, ঈশান কিষান খেলছে, কিন্তু খেলার মাঝেও কিন্তু এমন অনেকগুলো বাউন্ডারি রয়েছে যেগুলো আসলে পাকিস্তানের সেভেবল ছিল। হাফ চান্স তোমাকে ইন্ডিয়ার মতন হ্যাঁ। ম্যাচে নিতে হবে। এখন তুমি যদি তোমার চান্স যেগুলো আছে সেভ করা, তুমি যদি ওগুলোকেও তুমি বাউন্ডারি খেয়ে বসে থাকো, এমনি তো বাউন্ডারি খাবাই ভাই, এটা স্বাভাবিক, ঠিক আছে, একটা টি-20 ম্যাচ সবাই বাউন্ডারি খুঁজবেই, আর ইন্ডিয়া ডেঞ্জারাস টিম, ডেঞ্জারাস টিম, এটা মানতে হবে। তার মধ্যে তোমাদের এগেইনস্টে খেললে ওরা আরো বেশি হিংস্র হয়ে থাকে, ঠিক আছে। তোমরা তোমাদের ফ্যান্সদের জন্য খেলো, এখানে মানে অল আউট অ্যাটাক খেলো। ওদের মধ্যে আমি কালকে, ফিল্ডিং অলওয়েজ ওরা কালকে ইন্ডিয়া ভেবে ওদের নার্ভ এত উইক হয়ে গেছে, মানে ওদের চোখে মুখে প্রেশার দেখা যাচ্ছে। তাহলে এরকম হার হার হয় না। কালকে যদি একটু টেকনিক্যালি খেলতে পারতো, ম্যাচের অনেক কাছাকাছি যেতে পারতো। এটা তো আমাদের মেবি গ্রুপ এ গেল, ইন্ডিয়া পাকিস্তান, এখানে আর আর তো কোনো তেমন বিগ টিমস আমার। না, নামিবিয়া নামিবিয়া আছে, ইউএসএ ইউএসএ আছে, আছে, ইউএসএ মনে হয় একটা ম্যাচ জিতছে নাকি দুইটা ম্যাচ জিতছে, একটা জিতছে। একটা জিতছে। এখানে আমার আমার কাছে মনে হয় এখান থেকে ইন্ডিয়া পাকিস্তানই উঠবে। তোমার আমার কাছে এই গ্রুপ এটা তো বানায় আইসিসি কারণ ভাবে করি। এই এশিয়া কাপেও দেখো, না, আমার আসলে আইসিসি তেও দেখো। আমি আসলে বলতাম যে ইন্ডিয়া এবং নেদারল্যান্ডস, যদি নেদারল্যান্ডস পাকিস্তানকে হারাইতে পারতো, কিন্তু যেহেতু পাকিস্তান নেদারল্যান্ডস কাছে জিতে গেছে, আমার মনে হয় না পাকিস্তান নামিবিয়ার কাছে হারার মতন তাদের ইয়ার। এত খারাপ হ্যাঁ, তো আমার কাছে মনে হয় তারা ওখানে জিততে পারবে। ওখানে যদি এখন যদি নেদারল্যান্ডের সঙ্গে ম্যাচটা বাকি থাকতো তখন আমি বলতাম যে নেদারল্যান্ড হ্যাজ আ চান্স, কারণ নেদারল্যান্ড পাকিস্তানকে হারাইছে আগের বার। ইউএসএ ইন্ডিয়ার ম্যাচটা কিন্তু অনেকখানি জমে গেছে, অনেকখানি জমে গেছে। অনেকখানি ধরে ফেলছিল, বাট ইন্ডিয়া দেন হোল্ড করতে পারে। যতই সূর্যকুমার যাদব খেলে দিছে। না, ইন্ডিয়া যতই শো করুক যে অনেক ইজি ছিল, কিন্তু ওরাও নিজেরা জানে যে ম্যাচটা অ্যাকচুয়ালি কঠিন ছিল, কারণ ম্যাচে আমরা ওদের পারফরমেন্স দেখতেছিলাম, তখন ওদের চেহারা দেখাই বোঝাচ্ছিল যে কি অবস্থা ম্যাচ চলতেছে। গ্রুপে তো মানে ইন্ডিয়া পাকিস্তান যে গ্রুপে থাকে, ওই গ্রুপটা সবসময় ওদের দুজন ছাড়া কোনো ভালো ম্যাচ থাকে না। আইসিসি বল বা এসিসি বল, দুইটাই ওভাবে করে ওরা ইচ্ছা করে স্লট ওভাবেই ফেলে, ইচ্ছা করে। বাট আমার কাছে গ্রুপ বি এর খেলাগুলো মনে লাগছে। অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে জিতেই গেল ভাই, অস্ট্রেলিয়া হাইরেই গেল। এর জন্য কিন্তু আমার ক্রিকেটটা দেখা উচিত। মানে কি খেলাটা দিল এটা, আমি আমি কখনোই বিশ্বাস করিনি। না, তবে অস্ট্রেলিয়া হারার একটা কারণ আপনারা বলতে পারবেন?
এই হলুদ জার্সিটা যেবার না পরে সেইবার অস্ট্রেলিয়া হারবেই, ঠিক আছে? এটা কিন্তু আমি মানি, আমি জানি না তুই মানুষ কিনা। না না, এটা আমি এখন মিলাই দেখলাম 2014 সালে আমাদের দেশে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হলো ওটা তো ওরা বাজে ওইবারও পারফরমেন্স কালো করছে। কালো জার্সি পরছিল। 2016 সালে ওরা বাজে পারফরমেন্স Same, করছে, মানে ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপটা হলো ওরা ইয়েলো জার্সি না পরলে কেন জানি অলওয়েজ বাজে পারফর্ম করে। মানে জিম্বাবুয়ের কাছে ওরা হারছে and খুবই ফাম্বল করে হারছে, ঠিক আছে? খুবই ফাম্বল, ম্যাচটা কোনো যে খুব খেলার হার্ড মধ্যে ছিল এমন ব্যালেন্স না। ছিল না। ম্যাচ জিম্বাবুয়ে অবভিয়াসলি ভালো খেলছে, ঠিক আছে, ক্রেডিট গোস টু জিম্বাবুয়ে, ভালো খেলছে, বাট Credit goes to ওরাও Zimbabwe। অনেক বেশি ফাম্বল করছে। লাইক যখন ম্যাক্সওয়েল আর রেনশো ব্যাট করতেছিল তখন পর্যন্ত আই ওয়াজ হোপিং যে না অস্ট্রেলিয়া জিতে যাবে লাস্ট মোমেন্টে গিয়ে কারণ কোনোভাবে, কারণ অস্ট্রেলিয়া এরকম জেতার রেকর্ড আছে, ফাম্বল করে জেতার রেকর্ড আছে। ম্যাক্সওয়েল কি করছে আফগানিস্তানের এগেইনস্ট আমরা সবাই জানি, ওডিআই ওয়ার্ল্ড কাপে 200 রান করে ফেলছে ভাই। Crazy, তো crazy। অস্ট্রেলিয়া এইসব জিনিস করতে পারে, এই জন্যই আমরা বলতেছি যে ওদের ফাম্বলটা বেশি ছিল। হ্যাঁ অবশ্যই জিম্বাবুয়ে ভালো খেলছে, ভালো না খেললে ওরা জিততে পারতো না। ক্রেডিট গোস টু হ্যাঁ, জিম্বাবুয়ে। কিন্তু অস্ট্রেলিয়া সিকান্দার রাজাকে মিড ম্যাচে হারায় ফেলা, সেখানে তো তারপরে ইনজুরি হয়ে গেছে last এ। মুজারাবানি ভাই, মুজারাবানি সেই খেলছে, না মুজারাবানি জিম্বাবুয়ের বোলিং বলস, তারপর ফিল্ডিং বলস, ওদের সব দিক দিয়ে হাফ অনেক ভালো চান্সেস ছিল। গুলো নিছে, রান আউট গুলো করতে পারছে সুন্দর মতন। এন্ড ফার্স্ট ওদের ব্যাটিং নিয়ে Batting রানবার, তারপর এই যে ওর সাথে ব্যাট শুরু করতে বেনেট বেনেট, মনে হয়, বেনেট, হ্যাঁ বেনেট। বেনেট, ওরা দুজন ভালো, মানে ওদের উইকেটও বেশি ফল করে না, ব্যালেন্স ব্যাটিং করছে ওভারঅল খেলতে, যেটা বাউন্ডারি বল বাউন্ডারিতে, মানে পার্টনারশিপ পুরো মেইনটেইন করে খেলছে, বেসিক এটা হচ্ছে ক্রিকেট কথা। খেলছে। হ্যাঁ। বেসিক ক্রিকেটের একটা গুড এক্সাম্পল যদি দেখতে চাও ওটা জিম্বাবুয়ের খেলা দেখো, দেখতে হবে। না মানে জিম্বাবুয়ের টিম অস্ট্রেলিয়ার এগেইনস্টে যেভাবে পারফর্ম করছে এটা আসলে অনেক অনেক ভালো পারফর্ম করছে, এটা ওভার এক্সপেকটেশন। এটা কি আমরা এক্সপেক্ট করতে পারবো বাংলাদেশ করবে জীবনও? বাংলাদেশ করবে না কেন জানি না, কিন্তু আমার মনে হয় আমরা লাস্ট কবে আইসি অস্ট্রেলিয়াকে আইসিসি ইভেন্টে হারাইছি? অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 ওয়ার্ল্ড কাপে, না না, যে কোনো আইসিসি ইভেন্টে 2005 সালে ওই যে আইসিসি ইভেন্ট, হ্যাঁ, কিন্তু আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের অস্ট্রেলিয়ার সঙ্গে 6-0, অস্ট্রেলিয়া, হ্যাঁ 6-0 আমরা 6বার ফেস করেছি, 6বারই হারছি। 2014 সালে আমাদের দেশে যে ওয়ার্ল্ড কাপ হলো ওখানেও আমরা ওখানেও হারছি। তাসকিনের ডেবিউ ছিল ভাই। টি-20 16 সালে হারলাম ইন্ডিয়ার মাঠে যখন ওটা অনেক ক্লোজ গেছিল। ওটা ক্লোজ গেছিল। যাই হোক, তো এরপর আসে আমাদের গ্রুপ সি তো মেবি হচ্ছে সাউথ আফ্রিকার নিয়ে, সাউথ আফ্রিকা, আফগানিস্তান, এটা হলো গ্রুপ অফ ডেথ। সাউথ আফ্রিকা আফগানিস্তান। ওই দিনের ম্যাচ নিয়ে আসলে যতক্ষণই বলি মনে হয় কম দর্শকও হয়ে জানে, যাবে। আমরাও জানি, মানে কারণ ওই ম্যাচে দুইটা কার জন্য super root over। করতেছিল? ওই ম্যাচে আমি আফগানিস্তানকে পার্সোনালি পছন্দ করি না। আমিও পছন্দ করি না, বাট আমার কথা হচ্ছে আমি যখন দেখতেছি যে এত বেশি ট্রাইহার্ড দিয়ে ম্যাচে জেতার সম্ভাবনা আসতেছে, সাউথ আফ্রিকার মতন একটা দলকে আফগানিস্তান হারানোর সুযোগ পাচ্ছে, তখন আমি অবশ্যই সাপোর্ট করবো যে ঠিক আছে আমার এশিয়ান একটা টিমই ম্যাচ জিতুক, কজ ওরা অনেক ট্রাইহার্ড করতেছে, and ওরা অনেক বড় একটা গ্রোয়িং নেশন, ওরা কিন্তু অনেক বেশি গ্রো করে আসছে এই পর্যন্ত। বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশের সাথে ওরা একটু উল্টাপাল্টা ব্যবহার করে, বাট যাই হোক ওই দিন আই ওয়াজ রুটিং ফর আফগানিস্তান। সেকেন্ড ভাই ফার্স্ট সুপার ওভার পর্যন্ত যখন গেছে, সুপার ওভার যাওয়া লাগতো না, আমি তো ভাবছি ম্যাচ ওখানে শেষ হয়ে যাবে, যাওয়া লাগতো না। ওই ম্যাচে কি ছিল না, লাস্ট ম্যাচে কাগিজো রাবাদা 2টা নো বল দিছে, নূর আহমেদ 6 মারছে 2টা মেরে, লাস্টে ওটা কি করলো, ওটা পুরো নার্ভাস। তবে আসলে হ্যাঁ আমি এটা বলতে চাইছি কন্ট্রোল করতে না পেরে নূর আহমেদ ও যে লাস্ট বল পর্যন্ত ম্যাচটা নিয়ে গেছে, এটা অনেক বেশি। এখন লাস্ট বলে গিয়ে হ্যাঁ ওর 3 বলে 2 রান লাগতো, ও যখন লং রানে মারছে, মারার পরে ও 2 রান নিতে ডাবল নেওয়ার চেষ্টা করছে, যেটা ডাবল নেওয়ার দরকার ছিল না, ও যদি 1 রান নিত তখন পরে বলে 2 বলে 1 রান লাগতো। রাবাদার কিন্তু হোল ওভারটা বাজে গেছে, বাট ও রানআউটটা করছে অনেক সুন্দর একটা রান। এখানে কিন্তু ইন্ডিয়া, সরি পাকিস্তান আর সাউথ আফ্রিকার ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্সটা ওরা কিন্তু ওই দিন তুই যদি ম্যাচটা দেখছিস, ওরা অনেক হাফ চান্সেস ক্যাচ গুলো নিছে। এই যে কাগিজো রাবাদা ও হোল মানে ডেথ ওভারে এসে 2টা নো বল দেয়া কিন্তু ক্রাইম। ও তারপরে ওই রান আউটটা করছে, নিজের নার্ভস কন্ট্রোল করতে পারে, ফিল্ডিংটা ভালো রেখে। বাট পাকিস্তান এসব জায়গায় নার্ভস পুরো ছেড়ে দেয়, এরকম অনেক এক্সাম্পল আছে যে ওরা ফাম্বল করছে। তো এটাই হলো পাকিস্তান আর সাউথ আফ্রিকার মধ্যে ডিফারেন্স। তোমার একদিনের বোলিং খারাপ হইতে পারে, ব্যাটিং খারাপ হইতে পারে, বাট তুমি যদি ফিল্ডিং তোমার অল ডে পারফর্ম থাকে, তুমি ম্যাচের যে কোনো মোমেন্টে খেলা ঘুরে তুমি আগাইতে পারো। এটাই তো আমার ওই দিনের ম্যাচে হচ্ছে নূরের কথা যেটা বলতেছিলাম, নূর যে লাস্ট পর্যন্ত ওর ওইটা জাস্ট পুরোপুরি ওর মানে ওর নার্ভাসনেস ছিল, ও বুঝে নাই, ও যদি ওই বেলা সিঙ্গেল নিয়ে শেষ করে ফেলতো, পরের বলে একটা সিঙ্গেল, কারণ তারপর আরো 3টা বল, আরো 2টা দুইটা বল বল বাকি ছিল, ছিল, দুইটা বলে অ্যাটলিস্ট ও একটা সিঙ্গেলও চান্স পাইতো। সিঙ্গেল না কোনো বড় বিষয় না। বড় বিষয় হয়তো যদি পিছনে ধোনি থাকতো, সেটা আমরা সবাই জানি 2016 সালের, সেটা কথা না বলি থাক। আচ্ছা আমরা কিন্তু সেকেন্ড সুপার ওভারে নবীকে নামানো আমার কাছে মনে হচ্ছে রং ডিসিশন। হ্যাঁ সেকেন্ড সুপার, আমার কথা হলো প্রথম সুপার ওভারে নামছে আজমত আর মেবি রহমানুল্লাহ গুরবাজ, যারা ক্রিজে এতক্ষণ ধরে একটা ম্যাচ খেলছে, এরপরে তারা ফার্স্ট সুপার ওভারটাও খেলছে, তারা ক্রিজটাকে জানে। নবীও খেলছে ম্যাচ, নবী খেলে, নবী 5 বলে 5 রান করে আউট হয়ে গেছে। নবীকে মানে ওই দিন তো ভালো পারফরম্যান্স, ওই দিনের জন্য ওই ক্রিজে ভালো পারফর্ম করে নাই। হ্যাঁ আমরা জানি নবী গুড হিটার, বাট যে খেলছে এতক্ষণ, তুমি তাকেই সেকেন্ড সুপার ওভারে আরেকবার চান্স দাও, যেহেতু চেস করতে হবে, এবার তোমার চেস করতে হবে সেকেন্ড সুপার ওভারে, এবার তুমি রান স্কোর করবে এরকম না,
তোমাকে চেঞ্জ দিতে হবে। রহমানুল্লাহ গুরবাজ অনেকখানি চলেও গেছে। চলেও গেছিল, তুমি ও লাস্ট বলে ওটা 4 মারার জন্যই মারছিল, বাট ওটা ক্যাচ আউট, মানে গ্যাপে যদি পড়তো তাহলে কিন্তু ওটা ওটা 4 হইতো। আনলাকি শট ছিল, কিছু করার ওই নেই। ওই ওই পজিশনে দিয়ে কিছু বলতে পারে। আলটিমেটলি ম্যাচ এখন একদিকে যাবে, কেউ না কেউ জিততেই হবে। আর সেকেন্ড সুপার ওভার পর্যন্ত চলে গেছে, আর কত ড্র। এটা তো মানে এরা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে মনে হয় এটা ফার্স্ট টাইম সেকেন্ড সুপার ওভার। তা আবার আফগানিস্তানের মতো একটা টিম এই জিনিসটা এক্সপেরিয়েন্স করতে সাউথ পারছে। আফ্রিকার মতন টিমকে এরকম করে ধরতে পারছে। এন্ড সাউথ আফ্রিকা যখন ম্যাচ জিতছে, সাউথ আফ্রিকার চেহারা কিন্তু দেখা গেছে যে ওরা কতটা খুশি কখনো হয়েছে। ভাবছো সাউথ আফ্রিকা এভাবে Because- আফগানিস্তানের সাথে জিতে সেলিব্রেট করবে? সেটাই তো, মানে ওরা কিন্তু ভাবছে ওরা ম্যাচ হেরে গেছে শেষ। ওরাও আফগানিস্তানের এই গোয়িংটা দেখে আমার প্রোগ্রেসটা দেখে আমার অনেক ভালো লাগে। এন্ড দেন এগেন যে ফার্স্ট সুপার ওভারে যখন সাউথ আফ্রিকা করলো, ওই যে ওরা ওদের মিলার না লাস্টে কে জানি 6 মেরে ক্রিস্টিয়ান স্টাবস স্টাফ এরা যখন ইকুয়াল করলো, ওদেরও তখন কিন্তু অনেক অনেক মানে এনার্জি বেড়ে গেছে আবার, যে আবার ম্যাচটা ফেরত পাইছে, কারণ ওরা ভাবছিল ওরা হারিয়ে গেছে। হেরে গেছে। একবারই 7 রান লাগে, ওরা 6 মেরে দিছে, ওটা ফুল টসটা পড়ে গেছে, কিছু করার নেই। রান লাগি ছিল পুরাই। এটা আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপ অফ দ্য ম্যাচ। মানে আর ইয়াতে আফগানিস্তান কিন্তু মিড ওভার্স অনেকগুলো ফাম্বল করছে, ওরা কয়েকটা রান আউট করছে, মানে রান আউট হয়ে গেছে, এটা টিপিক্যাল এশিয়ান কান্ট্রির ভাই ফল্ট, আমি জানি না। কয়েকটা উল্টা পাল্টা খালি ইন্ডিয়ারই হয় না এটা, কিন্তু বাকি সবগুলো এশিয়ান কান্ট্রিরই হয়। মিডল অর্ডারে ওরা তো পারেই না, সবসময় ফাম্বল মারে খালি। আর আমরা, আমার কাছে মনে হয় এই গ্রুপ থেকে হইতেছে আমার সাউথ আফ্রিকা, আফগানিস্তান দুইটা আফগানিস্তান তো বাদ হয়ে দুইটা গেছে। হেরে গেছে, না তিনটা না, হেরে গেছে। আফগানিস্তানের এখনো চান্সেস আছে, বাট ওইটা অনেক কঠিন, আমি দেখছি কাকে জানি মানে কার জানি কাকে হারানো লাগবে, ক্যালকুলেটর নিয়ে বসে তারপর দেখতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যদি বলি সাউথ আফ্রিকা যাবে, আর হচ্ছে আছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড মেবি, হ্যাঁ নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড। আর গ্রুপ অফ বিটা আমরা বলি না, গ্রুপ বিটা আমার কাছে মনে হয় যে আমি যদি বলি শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা জিতবে। আমারও প্রেডিকশন এটা। না, আমি আমার আমি প্রেডিকশন কাট এটা করে না। দিচ্ছি ওদেরকে, যেহেতু ওরা ইয়ালো পরে না, না। আমার প্রেডিকশন জিম্বাবুয়ে তো আছে, জিম্বাবুয়ের উপর আমি রুট করব, বাট অস্ট্রেলিয়া আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া এবার বাদ পড়বে। বাদ পড়ার হাই চান্সেস আছে, ওরা but I am already- still rooting for ওরা them. অলরেডি অনেক পিছিয়ে আছে, এন্ড জিম্বাবুয়ে যদি আর একটা ম্যাচ কোনোভাবে বের করতে পারে, আয়ারল্যান্ডের সাথে পারবে। এটাই আমার কথা, আমি এটাই ভাবতেছি। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটা ওদের একদম ডিসাইডার ম্যাচ আমার মনে হয়, ওরা আয়ারল্যান্ডের সঙ্গে পারতে দুটা পারে। সেম লেভেলের ম্যাচ পারা উচিত। এখন ভাই ওরা যেরকম পারফর্ম অস্ট্রেলিয়ার মতন টিমের সঙ্গে করছে, ওদের তখন কনফিডেন্স অনেক হাই, অনেক হাই। ওরা এমন নয় যে ভালো পারফর্ম করে হেরে গেছে, ওরা জিতে আসছে ম্যাচটা, তো ওদের কনফিডেন্স এখন অনেক হাই। ওরা, আমার মনে হয় আয়ারল্যান্ডকে কিছু একটা করতে দেখাইতে পারবেন, আমার মনে হয় ওরা কোয়ালিফাই করবে। আই ফিল লাইক জিম্বাবুয়ে কোয়ালিফাই করবে, করা উচিত। দিস ইজ আ বিগ স্টেজ ফর দেম ভাই, ওদের ফার্স্ট টাইম। জিম্বাবুয়ের জন্য আমি, মানে গ্রুপ বি এর জন্য আমি অস্ট্রেলিয়া আর জিম্বাবুয়েকে ধরব। আর এরপর আমাদের থাকে গ্রুপ ডি, গ্রুপ অফ ডে, গ্রুপ অফ ডেথ। বাংলাদেশের গ্রুপ। বাংলাদেশ যদিও নাই আছে গ্রুপ অফ ডেথে, কে কে আছে? ওয়েস্ট ইন্ডিজ আছে, ইংল্যান্ড আছে, নেপাল আছে, স্কটল্যান্ড আছে, ইটালি আছে। স্কটল্যান্ড আছে। স্কটল্যান্ড তো আগেই মনে থাকার কথা, বাংলাদেশে রিপ্লেসমেন্ট আছে। আচ্ছা, ওখানে তো খেলা হয়েছে আমাদের, মেবি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়ে গেছে। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা, ওয়েস্ট ইন্ডিজ এই এশিয়ান মানে সাবকন্টিনেন্টে খেলা হলে ওয়েস্ট ইন্ডিজ অনেক পাগল হয়ে যায়। আমার পাগল হয়ে যায়, আমি জানি না। ওরা ওরা কেমন তিনটা জানি, খেলছে, ওদের তিনটাই মধ্যে জিতছে আমি maybe। 2016 এর ভাইবটা দেখতে পাচ্ছি। তিনটা খেলছে, তিনটাই জিতছে মেবি। ইংল্যান্ডের সাথে জিতছে আর নেপালের সাথেও জিতছে। ও নেপাল, আরে নেপাল, নেপালের যে ফ্যান, তুই বললি ফ্যান নাই, একমাত্র নেপালের ফ্যান ভাই। নেপাল থেকে, নেপাল কিন্তু একটা গ্রোয়িং নেশন, আফগানিস্তান না, বাট নেপাল কিন্তু একটা গ্রোয়িং নেশন। ওরা রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজকে সিরিজও হারাইছে। ভাই নেপালের এত ফ্যান কিভাবে ভাই? ইন্ডিয়া হোক শ্রীলঙ্কা হোক, যেখানে ওদের পুরো মানে মাঠ ওদের ভর্তি ওরা ফ্যান। থাকে, আমি এত এক্সপেক্ট মানে ওরা কি টাকা দিয়ে ফ্যান পাঠাইতেছে? আমি না না বুঝতেছি না, না ওরা ভাই। ক্রিকেট ক্রেজি নেশন, মানে প্রচুর লেভেলের, ক্রিকেট প্রচুর। ক্রেজি নেশন। এর ওরা কিন্তু মানে, আমরা ছিল না 2014 সালে আমরা আমাদের বাংলাদেশের স্টেডিয়ামে যেরকম থাকতো একদম হাই থাকতো, ওরা ওইরকম ভাবে এনার্জাইজ পুরো একদম। আমি জানি না বাংলাদেশের স্টেডিয়ামে এখনো থাকে, আর এরকম এনার্জাইজ থাকে না। আগে কিন্তু বাংলাদেশে এরকমই থাকতো, ওরা এখন সেইভাবে এনার্জাইজ, মানে সারাক্ষণ লাফালাফি হই হুল্লা করতেছে। মানে একটা ছোট থেকে ছোট জিনিস করলেও সেটা নিয়ে তারা সেলিব্রেট করা শুরু করতেছে। সেটা জিতুক বা হারুক, তারা ম্যাচ হারুক, তারা কিন্তু নেপাল তিনটা ম্যাচ খেলছে না, তিনটা ম্যাচে মেবি হারছে, তিনটে হারছে। বাট আমি কিন্তু দেখি নাই যে প্রথম দুইটা ম্যাচ হারার পর থার্ড ম্যাচ ছিল না, এরকম কিন্তু হয়। কিন্তু এটা শূন্য জিনিস, তারা খেলাটা এনজয় করতে প্রোগ্রেস আসতেছে, করবে এই জিনিসটা কিন্তু তার সাইন। প্রোগ্রেস করতেছে তো ভাই। ইংল্যান্ডকে অলমোস্ট ধুয়ে দিছিল, অলমোস্ট শেষ করে দিছিল ইংল্যান্ড। ইংল্যান্ড। যখন এই ম্যাচটা দেখতেছিলাম আমার মনে হচ্ছিল বাংলাদেশ যদি নেপালের সাথে খেলে তাহলে 2014 না সরি, মানে হারাই দিতে পারত। বাংলাদেশ হারে তো আমার মনে হয় নেপাল জিততে পারতো। আর আমি তো হচ্ছিলাম ইংল্যান্ডকে হারানোর পর আমি তোকে একটা কল দিতাম, সাদমান ইংল্যান্ড তো হেরে গেল নেপালের কাছে। আমি ভাবছিলাম তুই কান্নাকাটি করবি তখন ফোন ধরে। ইংল্যান্ড নেপাল, ইংল্যান্ড আমি সাপোর্ট করি না, মাঝে মধ্যে করি। না, ইংল্যান্ড নেপালের ম্যাচটা অনেক সুন্দর হয়েছে। নেপাল ওখানে ওদের প্রত্যেকটা প্লেয়ার, ওরা নতুন হিসাবে যেভাবে পারফর্ম করে উঠছে ইংল্যান্ডের মতন একটা টিমের এগেইনস্টে, আমার কাছে মনে হয় অনেক ভালো ছিল। ওদের ব্যাটিং থেকে শুরু করে বোলিং সহ, ইভেন ফিল্ডিং সহ ওদের সবকিছু অনেক ভালো ছিল। ইংল্যান্ডের মতন
যেখানে এত ভালো ভালো প্লেয়ার আছে, ওদের এগেনস্টে এভাবে পারফর্ম করাটা নট আ ইজি থিং। আমার কাছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ম্যাচটা অনেক ভালো লাগছে, মানে আমার কাছে 2016 ওয়ার্ল্ড কাপের ফাইনালের মতো লাগছে অনেকটা, মানে পুরো হাইপটাই ওরকম ছিল যখন শুরু হয়েছে, পুরো হাইপটাই ওরকম ছিল। ওটা তো ওই যে লাস্ট মেবি মিট হয়েছে ওখানে, এরপর তো মিট হয় না ওদের। না টি-টোয়েন্টি তো খেলছে কোথাও না মানে কোথাও। ওয়ার্ল্ড কাপে আইসিসি ইভেন্টে মনে হয় না মিট হয়েছে। আর আমার মনে নেই, টি-20 ওয়ার্ল্ড কাপে মনে আমার হয় না কাছে meet পুরা হইছে। ইন্ডিয়া হয়েছে খেলাটা, মানে পুরা ইন্ডিয়ার অ্যাটমসফিয়ারে ছিল আগের মতো 2016 এর মতো। রিমেম্বার দ্য নেম, কার্লোস ব্র্যাথওয়েট। কার্লোস ব্র্যাথওয়েট, remember the name. ইয়ান বিশপ কমেন্ট্রি করছে। 4 বলে 4টা 6 ভাই। ওটা ভাই বেন স্টোকস, আমি ভাবছিলাম ওটার পর ওর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তারপর ওর পরে ওয়ার্ল্ড কাপ এনে দিছে দুইটা ভাই। টি-20 অ্যাশেজও ওয়ার্ল্ড কাপ জিতেছে। হ্যাঁ, ও 3টা কাপই এনে দিছে 3টা ফরম্যাটে, সো এরপর আর কিছু বলার নাই। এন্ড হি ডিড এনাফ ফর ইংল্যান্ড। অনেক বেশি ভালো গেছে। আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ এই সাবকন্টিনেন্টটা ভালো করার কারণ ওদের ম্যাক্সিমাম মিড ওভার্সের, মানে মিড ওভার্স বলতে কি মিডল অর্ডার ব্যাটসম্যান যারা, ওরা কিন্তু ওই যে আইপিএল টাইপ, আইপিএল বল, বিপিএল বল, পিএসএল গুলো কাঁপায়, ওদের জন্য এই সাবকন্টিনেন্টের এরিয়া গুলো প্যারা হয়। আর ইভেন রিসেন্টলি তো আইপিএল খেলে গেছে 25 হ্যাঁ, সালে, হ্যাঁ, তো হ্যাঁ। ওদের ওদের ফর্মটা এজন্য, কারণ দেখবি তুই ওয়েস্ট ইন্ডিজের সাথে ইংল্যান্ডের সাথে ম্যাচটাতেও ওরা কিন্তু মিড ওভার্স, মানে মিডল অর্ডার ব্যাটসম্যান গুলো কিন্তু খেলাটা উঠাইছে। হ্যাঁ, ওরা এই যে এই স্টেডিয়াম এই পিচের সঙ্গে তো অনেক বেশি ফ্যামিলিয়ার, তো এই আমি এবার ওয়েস্ট ইন্ডিজের জন্য পুরো ফাইনাল পর্যন্ত রুট করবো, কারণ ওয়েস্ট ইন্ডিজ সবসময় এভাবে আন্ডারডগ হিসেবে আসে। তাহলে কি তুই বলতে চাচ্ছিস যে গ্রুপ বি থেকে ওয়েস্ট ইন্ডিজ উঠবে? ওয়েস্ট ইন্ডিজ তো উঠেও গেছে। তাহলে ওয়েস্ট ইন্ডিজের সময় তুই কাকে রাখছিস স্যার? ইংল্যান্ড, আমাকে জানি কি কি বললি, ইংল্যান্ড আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, নেপাল। স্কটল্যান্ড, ইতালি। এই ইতালি জিতছে ফার্স্ট ম্যাচ স্কটল্যান্ডের সাথে। হ্যাঁ, হ্যাঁ, ইটালিও তো এবার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ওদের তো এই ফার্স্ট ম্যাচ ইতালি হিসেবে কেমনে জিতলো আমি বুঝলাম না। ওদেরও আমি বললাম তো ভাই, দেখ এখন এই ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেকগুলো নতুন নতুন গ্রোয়িং নেশন আছে, নেপাল বলো। আমার কিন্তু এবার এই ওয়ার্ল্ড কাপের ইতালি ফরম্যাটটা বলো। পছন্দ হচ্ছে, ফরম্যাট সুন্দর আছে এবার, কারণ ফরম্যাট তুমি ওয়ার্ল্ড কাপ বলতেছো, খেলতেছো মাত্র 10টা দল, তাও আর এশিয়ান ম্যাক্সিমাম প্রতিবারই টিম, সেম 10 দল। এশিয়ান ম্যাক্সিমাম টিম, তাহলে তো হয় না। আমার কথা হচ্ছে নিউ ফেসেস লাগবে। আমাদের ওই যেগুলো অফ ম্যাচেস, মানে যেগুলো ছোট অ্যাসোসিয়েট কান্ট্রি ম্যাচেস, ওখানে আমাদের ফ্যান্স কিভাবে বেশি আনা যায়, এই জিনিসটা যদি আমরা আইসিসি যদি এইটুকু ইনশিওর করতে পারে, তাহলে ক্রিকেট কিন্তু এই যেমন নেপাল আনতেছে, নেপালকে আনছে, নেপাল নেপাল আনতেছে, প্রচুর হ্যাঁ, ফ্যান exactly, আনতেছে, exactly. পুরো স্টেডিয়াম প্যাক থাকে ভাই ওদের স্কটল্যান্ড, fans এ। ইটালি এগুলো যদি ভালো খেলতে পারে, মানে ফ্যান্স আনতে পারে, তাইলে কিন্তু ক্রিকেটের গ্রোয়িংটা হবে, হুম, ক্রিকেটের প্রোগ্রেসটা হবে। আমার কাছে মনে হয় এই গ্রুপ থেকে আমি তোর সাথেই যাবো ভাই, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, আমি আর কাউকে পাচ্ছি না, বিকজ নেপাল তো অলরেডি 3টা ম্যাচ হেরে গেছে, নেপালের আর কোনো সুযোগ নাই। ওরা ভালো খেলছে অবশ্যই, ওরা আরো 2টা ম্যাচ আছে, ওরা ওটা ভালো খেলবে আমি আশা করতেছি। আইসিসি দাদাগিরি এরকম আর কয়দিন চলবে? আইসিসি দাদাগিরি আসলে যতদিন ইন্ডিয়ার বিসিসিআই আইসিসি কে কন্ট্রোল করতেছে ততদিন ধরে চলতে থাকবে, আমার কাছে সেটাই মনে হয়, এটা কিছু করার নাই। তবে পাকিস্তানকে আমি একটা হ্যাটস অফ জানাতে চাই, ওরা ইন্ডিয়ার সঙ্গে ফাইটটা নিচ্ছে, ইন্ডিয়ার সঙ্গে আমাদের সাথেও ছিল। ফার্স্টে খেলতে চায় না, এরপরে আমাদের পক্ষ হয়ে আমাদের বুলবুল সাহেব যে গেলেন, ওখানে গিয়ে কথা বলেন, নাকবি সাহেবের সঙ্গে বসলেন, তারপর আইসিসি আইসিসি চেয়ারম্যানের সাথে বসে। জয় শাহ ছিল, তাদের সঙ্গে বসে যে ওরা যদি একটা ফাইনাল ডিসিশনে আসছে, এন্ড পাকিস্তান যে এই খেলাটা বলছে, আমি সাহসটা খুশি করে, হয়েছি। তারা যে সাহস করে আইসিসি এবং ইন্ডিয়ার এগেনস্টে গিয়ে কথা বলতে পারছে যে এই 3টা ডিসিশন তাদের লাগবে, তারা যারা খেলবে, এটা আমার কাছে মনে হয় না। এরপরে আইসিসি, হ্যাঁ তারা তো রাজি হয়েছে, বাট তারা রাজি না হলে আমার কাছে যায় আসে না। আমার কথা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার এগেনস্টে এই সাহসটা করতে পারছে আমাদের পাশে দাঁড়ানো। পাকিস্তান অনেকদিন ধরে চুপ করে বসেছিল, একটা সুযোগ খুঁজতেছিল, সুযোগ কারণ খুঁজতেছিল। ওরা প্রায় গত পুরো ডেকেড পুরো ওদের কাছে অপ্রেসড হয়েছে ইন্ডিয়ান কত বছরই তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে ইন্ডিয়া পাকিস্তানে গেছিল খেলতে। লাস্ট মোমেন্টে হাইব্রিড মডেল। হ্যাঁ, তো সবগুলা গিয়ে দুবাইতে খেলছে, ওরা ওদের মতো মাঠে খেলছে, একটা মাঠে খেলছে, একই হোটেলে ওরা স্টে করছে। সুবিধার না, পুরোটা টুর্নামেন্ট একটা টিমের প্লেয়ার যদি একটা হোটেলে স্টে করে, বাকি প্রত্যেকটা টিম এদিক থেকে ওদিক নাড়াচাড়া করতেছে, ওরা এই সিটি থেকে এই সিটিতে মুভ করতেছে, সবার মধ্যে একটা প্রেশার কাজ করে, একটা টিম মাত্র এক জায়গায় স্টে করতেছে, ওদের কোনো প্রেশার নাই, জমিদার না, কোনো প্রেশার নাই নিজেদের। ভাই ওরা তো দুবাই মাঠটাকে নিজেদের মাঠ বানায় ফেলছে, ওরা যখন যেখানে মন চায় সেখানে ওখানে যে খেলতে থাকে, যে ম্যাচ মন চায় সেখানে ওখানে খেলে। বাংলাদেশ খেলতে চাইলে দোষ, বাংলাদেশ খেলতে চাই দোষ, বাংলাদেশ খেলতে চাইলে বাংলাদেশে খেলতে দিবে না। আর এখানে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিন্তু এমনি দুইটা হোস্ট ছিল, ঠিক আছে, ওরা কিন্তু চাইলে বাংলাদেশ সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় শিফট করে দিতে করতে পারতো, খেলাটা হইতে পারতো, আরো সুন্দর হইতো ওয়ার্ল্ড কাপ। লাভ হয় নাই, ওরা ওয়ার্ল্ড কাপে দুইটা ম্যাচ ভালো লাগছে আমার কাছে, যেমন ইতালি জিতাটা, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারানো, এই দুটো জিনিস আমার কাছে মানে ওয়ার্ল্ড কাপে অনেক হাইলাইটেড দুটো জিনিস। বললাম তো ভাই, বাংলাদেশি ফ্যান হিসেবে বাংলাদেশকে আমি অবশ্যই চাইতেছিলাম, কারণ আমি ইউজুয়ালি যখন চোকার শুনি আমার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা আর আর আরেকটা নিউজিল্যান্ড পাকিস্তান আছে, চোকার পাকিস্তান আছে। চোকার না, পাকিস্তান কি করলো মোটা ভাই 21 সালের ওয়ার্ল্ড কাপের ফাইনালে কি করলো অস্ট্রেলিয়ার সঙ্গে? সেমিফাইনালে, সেমিফাইনালে কি করলো? পাকিস্তানের না ওই সময়টা জিতা উচিত ছিল, ওই সময় ওরা ভাই ওই কাপটা ওরা পাওয়ার কথা। 21 22 তো ফাইনালে উঠছিল, ওই দুইটার একটা যদি জিতে যেতে পারতো না, বাবার আজমের আন্ডারে 21 এর কাপটা ওদের পাওয়ার কথা, পুরো কাপটা পাওয়ার কথা। তাহলে ওরা কি পাকিস্তান করছে? টিমের হিস্ট্রিটা অন্যরকম কিছু হতে পারতো।
ওই দিনও তো ভেঙে পড়লে হতো। ওই দিনও ওরা হারছে, ওই ওদের ফিল্ডিং মিসে, ওই হাসান আলী ক্যাচ ছেড়ে দিছে, এই জন্য হারে গেছে। এই যে ম্যাথিউ ওয়েড 6 হ্যাঁ, 3 বলের জন্য 6 মেরে ওই দিয়েছে সময় তো শাহিন ম্যাথিউ শাকিব। ওয়েড পুরো লাফালাফি করতেছিল ভাই, ও পুরো ফর্মে ছিল। তুই যেমন বলি বাবার আজম, ওই সময় ও ফর্মে ছিল, ও দেখি প্রত্যেক ম্যাচে মারতেছে। অস্ট্রেলিয়া এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, মানে ওদের কোনখান থেকে ম্যাচগুলা বের করে নেয়। এজন্য আমি এবার অস্ট্রেলিয়ার জন্য রুট করতেছি। বললাম তো, আমি তো রুট করতেছিলাম, কিন্তু এখন জার্সি কালার ম্যাচ খাচ্ছে না এবার, এই জন্য। শালা কুসংস্কারে বিশ্বাস করে। কিন্তু ভাই কুসংস্কার বিশ্বাস করি আর না করি, এটা তো সত্যি হইতেছে, আমি বিশ্বাস করে বলতেছি না, বাট হচ্ছে তো অ্যাকচুয়ালি, আমি তো লজিক্যালি বলছি। প্রতিবারই এমন হয়, ওরা কালো জার্সি পরলে ওরা দেখা যায় ওদের খারাপ টুর্নামেন্ট যাচ্ছে, এটা প্রতিবারই হচ্ছে। আচ্ছা আমি আচ্ছা, আমাদের স্টুডেন্টের কিছু এক্সট্রা আছে না? এক্সট্রা তো আছে, এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের একটা স্পন্সর আছে, কুকুরুকুর। আমাদের প্রাউড স্পন্সর কুকুরুকু। এটা কোথায়, তুমি যদি খাইতে চাও এটা কোথায়? এটা হচ্ছে উত্তর 18 নম্বর সেক্টরের রাজুকের রুয়াপ মডেলের, রাজুক উত্তরার ওদিকে। খাবারগুলো কেমন? খাবারগুলো খুব ভালো, আমি অনেকবারই গেছি ওখানে। এদিকে আমরা একটু খাবো। একটু খেয়ে দেখি, চলো। এখন আমার কাছে আমাদের ভিডিও সবচেয়ে ফেভারিট পার্ট। আজকে আমাদের স্পন্সর কুকুরুকুর, আমরা খাবার খাবো। তারা আজকে অনেকগুলো খাবার পাঠিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খাবার কেমন হবে জানি না, বাট আমরা শুরু করি, কারণ আমার অনেক খিদা পেয়েছে। আমার অনেক খিদা পাইছে ভাই। আমার একটা চিকেন চিজ বার্গার। আমার একটা ক্রিসপি চিকেন। ঠিক আছে, এই সফট নে। চিকেন চিজ আছে, হুম। চিকেনের সাথে মজা লাগবে, অনেক মজা। মজা আছে, সেই মজা ভাই। সেটা কেমন দিবি? হুম, ট্রাই আদমান। তাই না? জুসও অনেক ভিতরে ভাই। গাইস ইউ শুড ডেফিনেটলি ট্রাই। বেশি দূরে না তো, এটা উত্তরাতে, 18 নম্বর সেক্টর, এখানে পাশেই। সে একটা ফিস দিছে আলহামদুলিল্লাহ পেটটা ভাই। ভরে গেছে আমার একদম। আমার বার্গারটা অনেক মজা ছিল। চিকেনটাও সেই ছিল। দোকানটা কই আমি ভুলে গেছি। আর এটা কুকুরুকু কাছাকাছি, কোথায়? উত্তরা সেন্টার আছে না মেট্রোর, ওখানে ওখানে নামার পরে হচ্ছে রুয়াপের যে বিল্ডিং গুলা রাজুকের, ওই বিল্ডিং গুলার রুয়াপ কমপ্লেক্সের একদম বটম ফ্লোরে, বটম ফ্লোরে? একদম গ্রাউন্ড ফ্লোরে। ওই যে রাজুকের যে বিল্ডিং গুলো ওই যে সব এক ওদের ওখানে, center এ হ্যাঁ build। ওদের ওখানে কমপ্লেক্স আছে একটা, ওই কমপ্লেক্সের একদম গ্রাউন্ড ফ্লোরে কুকুরুকুর নামে। আপনারাও যাবেন, ইউ গাইস মাস্ট ট্রাই। অবশ্যই ট্রাই করা উচিত, অনেক মজা। আচ্ছা আমরা আমাদের টপিকে ফেরত আসি। হ্যাঁ, আমরা তো ওই যে সুপার এইট নিয়ে বললাম, সুপার এইট ইয়ে করলাম। এখন ফাইনালটা তুমি কি মনে করো, তোমার কে কে আসবে, তোমার কাছে কি মনে হয়? ফাইনাল আমি কাকে রুট করতেছি? ফাইনালে আমি ওয়েস্ট ইন্ডিজ এন্ড ইন্ডিয়াকে রুট করতেছি। অস্ট্রেলিয়া আমি সেমিস পর্যন্ত ধরবো, এই ফর্ম নিয়ে সেমিস পর্যন্ত যেতে পারলে অনেক। ওই ইন্ডিয়াকে আমি রুট করতেছি, কারণ ইন্ডিয়ার হোম গ্রাউন্ড, এন্ড আমার India কাছে মনে হয় host, ইন্ডিয়া হোস্ট হিসেবে ইন্ডিয়া অবশ্যই ফাইনাল পর্যন্ত ইন্ডিয়ার যাবে। সাথে তুমি কাকে রুট করবে? তবে আমার কাছে মনে হয় যেন গত বছরের T20 ওয়ার্ল্ড কাপের ফাইনালটা আবার রিপিট হবে, and এবার সাউথ আফ্রিকা। এবার হয়তো বা সাউথ আফ্রিকা কাপটা নিয়ে আনার চান্স আছে, আমার কাছে মনে হচ্ছে। ওয়েল সাউথ আফ্রিকা যেন পায় এটা আমরা সবাই চাই, কিন্তু আলটিমেটলি ওরা পায় না, দেখা যাক। ইন্ডিয়া অনেক অনেক ক্ষেত্রেই চোরামি করে এখন, তারপর আমরা আশা করবো হয়তো সাউথ আফ্রিকা জিতে। আমি ডিরেক্টলি বলে ফেললাম চোরামি কথা, যাই হোক, তারপরও সাউথ আফ্রিকা জিতুক এটাই চাই আর কি। আমরা সবাই চাই। লেটস টু ওয়াচ। কি বলবো তোমার কাছে, এই ওয়ার্ল্ড কাপে এখন তো আমরা মিড টুর্নামেন্টে আছি, এন্ড অফ দ্য টুর্নামেন্টে তোমার কাছে মনে হয় বেস্ট ব্যাটসম্যান কে হবে? আমার কাছে বেস্ট ব্যাটসম্যান লাগবে, যেহেতু আমি সাউথ আফ্রিকাকে করতেছি, আমার মনে হয় ডেভিড মিলার। ডেভিড মিলার। আমার কাছে বেস্ট বেস্ট ব্যাটসম্যান, যেহেতু আমি ইন্ডিয়াকেই ফাইনাল পর্যন্ত ধরছি, আমার কাছে মনে হয় ঈশান কিষান অথবা অভিষেক শর্মার মধ্যে একজন হবে। ঈশান কিষানকে প্লিজ ধরো না ভাই, ও জাস্ট ওয়ান ম্যাচ পারফর্মার, ঠিক আছে, ও একটা ম্যাচ পারফর্ম করবে, ওই যে বাংলাদেশের সাথে 200 করছিল। ও এরপর হারায় যাবে। ও যে গতকালকে পারফর্ম করছে, ও হারায় যাবে, ও থাকবে না, দেখা যাক। ও হারায় যাবে। তুমি অভিষেক শর্মাকে বলছো ফাইন, সমস্যা নাই, ও খুবই ভালো ব্যাটসম্যান, ওকে তুমি রুট করতে পারবে। ঈশান ঈশান কিষান করো না, ও হারায় যাবে। তো বলার কাকে রুট করবা? বলার আমার কাছে মনে হয়, বলার তো অনেকগুলো আছে, শ্রীলঙ্কার পাথিরানা আছে, ইংল্যান্ডের জোফরা আর্চার তুমি আছে। ফাইনালে রুট করতেছো তুমি ইন্ডিয়া সাউথ আফ্রিকা। তাহলে তো এখন ভাই, তাহলে আমি তাহলে বলবো জাসপ্রীত বুমরা আর হচ্ছে রাবাডা, আর তো আমার অপশন নাই। আমি জাসপ্রীত বুমরাহ, আই উইল গো ফর জাসপ্রীত বুমরাহ। বুমরা যাবে, এখন আমার ওদিক থেকে যদি আমি বলি তাহলে আমার রাবাডা যাবে। তুমি ওয়েস্ট ইন্ডিজ থেকে তুমি যেহেতু বললা, ওয়েস্ট ইন্ডিজ তুমি ওটা বলো। ওয়েস্ট ইন্ডিজে তো তোমার লাইক সব মিডল, আমি বললাম না মিডল অর্ডার ব্যাটসম্যান গুলো, রহমান পাওয়াল, রোমারিও শেফার্ড, ওদের মধ্যে কেউ একজন বুম করবে এক্সট্রা। আমার কাছে মনে হয় রহমান পাওয়াল এই ওয়েস্ট ইন্ডিজের জন্য এক্সট্রাক্টর হিসেবে কাজ করবে, ওর রিসেন্ট ফর্মকে বিবেচনা করে। ওয়েল ওয়ার্ল্ড কাপ নিয়ে তার কিছু বলার নাই, আমাদের নেক্সট দেখা হবে ওয়ার্ল্ড কাপ উইনার নিয়ে। কষ্ট তো সবসময় লাগে, বাংলাদেশ থাকে না। এই ইয়া দেখছো, শাকিব আল হাসান আসার হাই চান্সেস আছে। হ্যাঁ, আমি তো রিউমার শুনলাম এখন,
দেখা যাক নতুন সরকার আসুক, তারা সরকার গঠন করার পর কি ডিসিশন নেয়। আমি তো অনেক হাইপ দেখতেছি সাকিব আসার, তোর কি মনে হয়? আমার মনে হয় আসতে পারে, না আসলে অবশ্যই খুশি হবো ভাই। আমি তো এরা বাংলাদেশ ক্রিকেটের জন্য ওয়ান এনি ডে বেটার হবে। শোন, আমি অলরেডি যেটা কথা বলি, আমি ক্রিকেট ক্রিকেটার লাভার politics হিসাবে হিসেবে। আমি জাস্ট ক্রিকেট নিয়ে চিন্তা করি। সেটা সাকিব হোক, আশরাফি হোক, পলিটিক্স তামিম হোক, পরে, পলিটিক্সের কথা পরে। exact, আমি ক্রিকেট লাভার হিসেবে যেমন তোকে শুরুতে বললাম, আমি আজকে শুরুতে বললাম কি, তুই আমাকে বললি যে বাংলাদেশ নাই, খেলা দেখি কিনা। ভাই ক্রিকেট লাভার হিসেবে আমি খেলাটাকে কেন এনজয় দেখবো করি। না, এক্স্যাক্ট। বাংলাদেশ না থাকতেই পারে, বাট বাইরের দেশে যদি খেলে না, আমি খেলাটা এনজয় করতেছি। আমার একটু মনে কষ্ট আছে হ্যাঁ, যে বাংলাদেশ খেলতে পারতেছে না, বাট আমি খেলাটাকে এনজয় করবো। তো আমার কাছে সেদিক থেকে মনে হয় যে সাকিব আসুক অথবা না আসুক, আসলে আমি অবশ্যই খুশি হবো। আমার বাংলাদেশ টিমের ওকে প্রয়োজন। দেখা যাক। তাহলে আমাদের আজকে দুইটা, আপনারাও কমেন্ট করবেন সাকিব আসবে নাকি না, ওয়ার্ল্ড কাপ ফাইনালে আপনারা কোন দুইটা টিমের জন্য রুট করতেছে। এন্ড ওয়ার্ল্ড কাপ উইনার কাকে প্রেডিক্ট করতেছেন আপনারা? ওয়ার্ল্ড কাপ উইনার তো ওয়েস্ট ইন্ডিজ হবে ইনশাআল্লাহ। সাউথ আফ্রিকা ভাই, দেখি। সো টিল দেন স্টে টিউনড। আল্লাহ হাফেজ।